আকাশটার দিকে তাকিয়ে দেখেছিস যেমন একটা মেঘের চিহ্নও নেই। এই নদী মরে গেলে আমরাও মরে যাব। এভাবে আর কতদিন চলবে কামাল ভাই? মানুষের ঘরে খাবার নেই, শিশুদের মুখে হাসি নেই, প্রতিটা দিন মনে হচ্ছে যেন এক একটা অভিশাপ। শুধু আকাশের দিকে তাকিয়ে হা হুতাশ করলে পেট ভরবে না, কিছু একটা করতে হবে, বড় কিছু। কিন্তু আমরা কি করতে পারি ফরিদ ভাই? ফসল নেই, কাজ নেই, ভাগ্যই হয়তো আমাদের বিপক্ষে। ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকলে চলবে না হাতেম। আমি একটা পথের কথা ভেবেছি, একটা শেষ চেষ্টা। আবার ওই কেল্লার গল্প শুরু করিস না জামান। ওসব বুড়োদের বানানো কেচ্ছা, নদীর মাঝে কেল্লা বেশি ওঠে। হ্যাঁ, এটাকে কেচ্ছা বলে উড়িয়ে দিও না ফরিদ। আমার বাবা তার বাবার কাছে শুনেছেন ওই কেল্লা সত্যি, আর ওর ভেতরের অভিশাপও নাকি সত্যি। অভিশাপ না ছাই, ভেতরে আছে হীরা জহরত মণিমুক্তা। একবার যদি হাতে পাই তাহলে এই গ্রাম না 10টা গ্রাম কিনে নিতে পারবো। তখন আর আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমি 10টা গ্রাম কিনতে চাই না ফরিদ, আমি শুধু আমাদেরই গ্রামটাকে বাঁচাতে চাই, মানুষের মুখের হাসি ফিরিয়ে আনতে চাই। কেল্লার বিষয়টা সত্যি হলে ওই ধন সম্পদ কেবল নিঃস্বার্থ মানুষই পেতে পারে। নিঃস্বার্থ? আরে বাবা, পেটে ভাত না থাকলে নিঃস্বার্থগিরি দিয়ে কি হবে? আগে নিজের পেট, তারপর অন্যেরটা, এটাই দুনিয়ার নিয়ম। ওই কেল্লার নিয়ম আলাদা ফরিদ। লোভ নিয়ে ওখানে যে গিয়েছে সে আর ফিরেনি। নদীর গভীরতা তাদের চেনে। সত্যি কি মানুষ হারিয়ে যায় কামাল চাচা? হারিয়ে যায় বললে কম বলা হবে। কেউ নাকি দেয়ালের সাথে মিশে পাথর হয়ে যায়, কেউ অতল অন্ধকারে মিশিয়ে যায়। ওটা ধনরত্নের গুহা নয়, ওটা হলো আত্মার পরীক্ষা। আমি সেই পরীক্ষা দিতে রাজি। যদি আমার জীবনের বিনিময়েও গ্রামটা বাঁচে, আমি খুশি। আজ পূর্ণিমা, মুরব্বীদের কথা অনুযায়ী আজ রাতেই কেল্লা জেগে উঠবে। আমাদের যেতেই হবে। হ্যাঁ, যেতে হবে। ওসব ভয় দেখে আমাকে দমানো যাবে না। আমি আমার ভাগ্য নিজের হাতে লিখব। জামান, তুই যদি গ্রামের জন্য যাস, আমি যাব আমার নিজের জন্য। উদ্দেশ্য যাই হোক, পথ তো একটাই। জামান ভাই গেলে আমিও যাব, আপনার সাথে আমার কোনো ভয় নেই। তোমরা সবাই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তখন আমি বুড়ো মানুষটা তোমাদের একা ছাড়ি কি করে? নদীর গতিপথ আমার চেয়ে ভালো কেউ চেনে না। কিন্তু আমার কথাটা মাথায় রেখো, লোভ যার মনে বাসা বাঁধবে, নদীর তলেই হবে তার শেষ বাসা। আপনার সাহায্যের খুব প্রয়োজন কামাল ভাই। চলুন প্রস্তুতি শুরু করি, সন্ধ্যা নামার আগে আমাদের নৌকায় উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। আজ রাতে আমার ভাগ্য বদলাবে। দেখবে তোমরা, এই ফরিদে একদিন কত বড় মানুষ হয়। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু মানুষ থাকাটা তার চেয়েও বেশি জরুরি। চলো, সৃষ্টিকর্তার নাম নিয়ে এগোনো যাক। কামাল চাচা, চারদিকে কি ভীষণ অন্ধকার। নদীর জল যেন আজ কালো হয়ে গেছে। আমার কেমন ভয় ভয় করছে। ভয়কে জয় করতে না পারলে ওই কেল্লার দরজা পেরোতে পারবে না হাতেম। মন শক্ত করো, পূর্ণিমার আলোয় নদী আজ অন্যরূপ নিয়েছে। ভয় কিসের? আজ তো আমাদের উৎসবের রাত। ওই দেখো, দূরে কি যেন একটা ভেসে উঠছে, পানির উপর ছায়ার মতো। ওটাই কি সেই কেল্লা? হ্যাঁ, ওটাই। দেখো কেমন ধীরে ধীরে নদীর উপর জেগে উঠছে, যেন হাজার বছরের ঘুম ভেঙে আড়মোড়া ভেঙেছে এক দৈত্য। সাবধান, স্রোত বাড়ছে। শক্ত করে ধরে বসো সবাই। কেল্লা যখন জাগে তখন নদীর মেজাজ ভালো থাকে না। সে তার বুকের ভেতরে রহস্যকে আড়াল করতে চায়। দেয়ালগুলো থেকে কেমন সবুজ আলো বেরোচ্ছে, শ্যাওলাগুলো যেন জ্বলছে। এটা তো অবিশ্বাস্য। ভেতরে কত সোনাদানা থাকলে বাইরের দেয়ালও তার আলো ঠিকরে পড়ে। ভাবো একবার। আমার তো আর তর্স হইছে না। কামাল চাচা, তাড়াতাড়ি নৌকা বেড়ান। অধৈর্য হয়েও না ফরিদ, কেল্লার চারপাশে ঘূর্ণি তৈরি হচ্ছে। একটু ভুল হলেই আমাদের এখানেই সমাধি হবে। আমাকে আমার কাজ করতে দাও। আমরা প্রায় পৌঁছে গেছি। ওই দেখুন, একটা বড় দরজা দেখা যাচ্ছে, কিন্তু ওটা তো বন্ধ। খুলবো কিভাবে? ধাক্কা দিয়ে না হয় ভাঙতে হবে। আর কোনো উপায় আছে নাকি? না, ও দরজা শক্তি দিয়ে খোলা যায় না। ওটা খোলে ইচ্ছার জোরে। যার উদ্দেশ্য সৎ, তার জন্য ও দরজা এমনি খুলে যাবে। জামান, তুমি চেষ্টা করে দেখো। আমি? কিন্তু আমি কিভাবে? চোখ বন্ধ করো,
আর তোমার গ্রামের কথা ভাবো। ওই শুকনো মাঠ, ওই ক্ষুধার্ত শিশু, ওই অসহায় মানুষগুলোর কথা ভাবো। মন থেকে চাও যেন তাদের কষ্ট দূর হয়। এসব নাটক করে সময় নষ্ট হচ্ছে, আমি গিয়ে একটা ধাক্কা দেই। ফরিদ উঠে দাঁড়াতে নৌকাটা ভীষণভাবে দুলে ওঠে। বসো ফরিদ, সর্বনাশ ডেকে এনো না। জামান, তুমি চেষ্টা করো। প্রাচীন রাজ্যের শক্তি, যদি আমার চাওয়ার মধ্যে কোনো খাদ না থাকে, যদি আমি সত্যি আমার গ্রামের মানুষের জন্য এখানে এসে থাকি, তাহলে আমাদের পথ খুলে দিন, আমাদের একটা সুযোগ দিন। জামান ভাই দেখুন, দরজাটা দরজাটা নিজে থেকে খুলে যাচ্ছে। বাহ, তাহলে তোমার নিঃস্বার্থ ভাবনার জোর আছে দেখছি। চলো, আর দেরি কেন, ভেতরে ঢোকা যাক। মনে রেখো, এটা প্রথম ধাপ মাত্র। আসল পরীক্ষা এখনো বাকি। পা ফেলার আগে 10 বার ভাববে। লোভকে এক মুহূর্তের জন্য মনে জায়গা দেবে না। কি ঠান্ডা এখানে, দেয়ালগুলো থেকে যেন বরফ করা জল ঝরছে। এই ভীষণ নিস্তব্ধতা, নিজের নিঃশ্বাসের শব্দ পাহাড়ের মতো ভারী লাগছে। আরে ধর, এসব দেখে ভয় পাওয়ার কি আছে? সামনে এগো, নিশ্চয় কোনো গুপ্তপথের শেষে রাজার কোষাগার আছে। দাঁড়াও ফরিদ, তাড়াহুড়া করো না। দেখছো না সামনে কতগুলো রাস্তা? কোনটা দিয়ে যাব? সবই তো একই রকম অন্ধকার লাগছে। এটা দাদার শুরু। ভুল পথে এক পা বাড়ালেই দেয়ালগুলো বন্ধ হয়ে যাবে। চিরদিনের জন্য এখানেই আটকা পড়তে হবে। তাহলে সঠিক পথ কোনটা জ্ঞানী কামাল চাচা? আপনার বইতে কিছু লেখা নেই? যে পথ আলোর দিকে নিয়ে যায় সেটাই সঠিক পথ, কিন্তু এখানে তো কোনো আলো নেই। আলো নেই, কিন্তু বাতাস আছে। আপনারা কি অনুভব করতে পারছেন? বাম দিকের রাস্তাটা থেকে একটা হালকা ঠান্ডা বাতাস আসছে। অন্য দুটো পথ একদম বন্ধ। হ্যাঁ জামান ভাই, আমিও পাচ্ছি। মনে হচ্ছে যেন ওই পথটা কোথাও খোলা আকাশের সাথে যুক্ত। বাতাস আবার পথ দেখায় নাকি? আমার তো মনে হচ্ছে ডান দিকের পথে কিছু একটা আছে। ওই দেখো, দেয়ালে কি যেন একটা চকচক করছে। ওটা নিশ্চয়ই কোনো মণি। আমি ওদিকে যাব। যেও না ফরিদ, ওটা মায়া, ওটা লোভের ফাঁদ। আমাদের একসাথে থাকতে হবে। তোমরা থাকো তোমাদের বাতাস নিয়ে, আমি আমার ভাগ্য পরীক্ষা করব। যার সাহস হচ্ছে সে আমার সাথে এসো। ফরিদ ডান দিকের পথে কয়েক পায়ে গতি একটা তীক্ষ্ণ শব্দ হয়। ফরিদ ভাই সাবধান, আপনার পায়ের তলার পাথরগুলো কেমন নড়ে উঠছে। নড়বে তো বটেই, গুপ্ত দরজা খুলছে হয়তো। আমি প্রথম গুপ্তধনের সন্ধান পাবো। হঠাৎ ফরিদের চারপাশের দেয়ালগুলো খুব দ্রুত কাছাকাছি আসতে শুরু করে। এ কি, দেয়ালগুলো দেয়ালগুলো আমাকে চেপে ধরছে। বাঁচাও জামান, আমাকে বাঁচাও। ফরিদ, হাতটা ধরো তাড়াতাড়ি। আমার পা আটকে গেছে, আমি বেরোতে পারছি না। একটা বিকট শব্দ করে পথটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফরিদ ভাই, আপনি কোথায়? সর্বনাশ হয়ে গেছে। কেল্লা তার প্রথম শিকার নিয়ে নিল। আমি বলেছিলাম, লোভ এখানে মৃত্যুকে আমন্ত্রণ জানায়। ফরিদ, শুনতে পাচ্ছ? ফরিদ! আর কোনো লাভ নেই জামান। ও এখন এই কেল্লার অংশ হয়ে গেছে। আমাদের এগুতে হবে। ওর ভুল থেকে শিক্ষা নাও। আমরা কি আর ফিরতে পারবো না কামাল চাচা? পারবো হাতেম, আমাদের পারতেই হবে। ফরিদের আত্ম থেকে আমরা বৃথা যেতে দেব না। চলো, ওই বাতাসের পথেই যাই। আমাদের উদ্দেশ্য সৎ, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এই ঘরটা তো অনেক বড়, আর মাঝখানে ওটা কি? ওটা থেকে তো জল পড়ছে। কিন্তু এ তো সাধারণ জল নয়। এর রং দেখো, ঠিক যেন তরল সোনা। আর কি সুন্দর গন্ধ। দাঁড়ান, ওই ফোয়ারার চারপাশে দেয়ালের গায়ে কি যেন লেখা আছে। আমি পড়ার চেষ্টা করছি। তৃষ্ণার্ত পাবে মুক্তি, লোভী পাবে বিনাশ। যা তোমার নয় তার দিকে হাত বাড়িও না। আমার খুব পিপাসা পেয়েছে জামান ভাই, আমার গলাটা শুকিয়ে গেছে। আমি একটু জল খাবো। না হাতিম, একদম না। এটা আরেকটা পরীক্ষা। এই জল হয়তো তোমার পিপাসা মেটাবে, কিন্তু তোমার ভেতরের লোভকেও জাগিয়ে তুলবে। কামাল ভাই ঠিকই বলেছেন, আমাদের খুব সাবধানে থাকতে হবে। কিন্তু এই ঘর থেকে বেরোনোর রাস্তা কোথায়? কোনো দরজা তো দেখছি না। হঠাৎ ফোয়ারার জল থেকে বুদবুদ উঠতে শুরু করে এবং একটি নারী কণ্ঠের প্রতিধ্বনি শোনা যায়। কারা তোমরা? আমার রাজ্যে প্রবেশের সাহস করেছো? কি চাও তোমরা?
আমরা চোর বা ডাকাত নই। আমরা এসেছি আমাদের গ্রামের মানুষের জন্য সাহায্য চাইতে। আমাদের গ্রাম খরার কবলে পড়েছে। আমরা শুধু বাঁচার একটা উপায় চাই। বাঁচার উপায় তো পরিশ্রমের মাধ্যমে আসে। তোমরা সহজ পথ খুঁজছো কেন? তোমরা কি ভাবছো আমার রাজ্যের ধন সম্পদ তোমাদের সব কষ্ট দূর করে দেবে? আমরা জানি ধন সম্পত্তি সবকিছু নয়, কিন্তু আমাদের আর কোনো উপায় ছিল না। আমরা শেষ চেষ্টা করতে এসেছি। বেশ, তোমাদের মধ্যে কে সবচেয়ে তৃষ্ণার্ত সে এগিয়ে এসো। এই সোনালী জল পান করো, তোমার সকল তৃষ্ণা মিটে যাবে। তুমি যা চাইবে তাই পাবে। হাতেম নিজের অজান্তে কয়েক পা এগিয়ে যায়। হাতেম, না। মনে নেই দেয়ালে কি লেখা ছিল? কিন্তু জামান ভাই, আমার গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, শুধু এক ঢোক। এগিয়ে এসো বালক, ভয় পেও না। এই জল তোমার কোনো ক্ষতি করবে না। ভাবো, এই জল পান করলে তুমি কত শক্তিশালী হয়ে উঠবে। তোমার আর কোনো অভাব থাকবে না। এটা মায়া হাতেম, এটা তোমার মনকে পরীক্ষা করছে। নিজেকে সামলাও। যদি কাউকে জলপান করতে হয় তাহলে আমি করব, কারণ আমাদের মধ্যে সবচেয়ে বেশি তৃষ্ণার্ত আমি। আমার তৃষ্ণা জলের নয়, আমার তৃষ্ণা আমার গ্রামের মানুষের মুখে হাসি দেখার। জামান ফোয়ারার দিকে এগিয়ে যায়, কিন্তু জল পান করার জন্য হাত বাড়ায় না। রহস্যময়ী শক্তি, আমি এই জল পান করব না, কারণ এটা আমার প্রয়োজন নেই। আমার গ্রামের নদী যদি আবার জলে ভরে ওঠে, সেটাই হবে আমার আসল তৃষ্ণা মেটানো। আমাদের পথ দেখান। জামানের কথা শেষ হতেই ফোয়ারার জল সাধারণ জলের মতো স্বচ্ছ হয়ে যায় এবং ঘরের অন্য প্রান্তে একটি দরজা খুলে যাওয়ার শব্দ হয়। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো যুবক। তোমার হৃদয় সত্যিই নিঃস্বার্থ। যাও, তোমাদের জন্য পথ খোলা। কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় পরীক্ষা এখনো সামনে। আমি প্রায় ভুল করে ফেলেছিলাম জামান ভাই, আমাকে ক্ষমা করে দিন। লোভ আমাকে অন্ধ করে দিচ্ছিল। এটা তোমার দোষ নয় হাতেম। এই কেল্লার প্রতিটি কোণায় ফাঁদ পাতা আছে। চলো, আমরা একসাথে থাকি, একে অপরকে শক্তি যোগাই। তুমি আমাদের বাঁচালে জামান, তোমার স্থিরতায় আমাদের ভরসা। চলো, সামনে এগোনো যাক। এই ঘরটা এত শান্ত কেন? চারদিকে এত মণিমুক্তা, হীরা জহরত ছড়িয়ে আছে, কিন্তু কোনো পাহারাদার নেই, কোনো ফাঁদ নেই। দেখুন, ওই মাঝখানে রাখা জিনিসটার আলোয় তো পুরো ঘর আলোকিত হয়ে আছে। ওটাই তাহলে সে মহাধনরত্ন, যার কথা বইয়ে লেখা আছে পৃথিবীর সবচেয়ে দামি রত্ন। কিন্তু এর চারপাশে এত ধন সম্পদ অবহেলায় পড়ে আছে কেন? মনে হচ্ছে এগুলো কারো কাছে মূল্যহীন। এর আলোটা কি সুন্দর, চোখের আরাম হচ্ছে। মনে হচ্ছে যেন হাজারো মায়ের দোয়া একসাথে মিশে আছে এর ভেতর। আমি কি একবার ছুঁয়ে দেখো জামান ভাই? না, কোনো কিছুতেই হাত দেওয়ার আগে ভাবো, শেষ পরীক্ষাটা এখানেই হবে। রত্নটি থেকে আলো তীব্রতর হয় এবং একজন রাজার ছায়ামূর্তি তাদের সামনে আবির্ভূত হয়। অবশেষে শত শত বছর পর এমন কেউ এলো যার হৃদয় কাচের মতো স্বচ্ছ। স্বাগতম, স্বাগতম তোমাদের আমার কেল্লায়। আপনি কে? আমি এই হারানো রাজ্যের শেষ রাজা। আমি এই মহাধনরত্নের রক্ষক। আমার লোভের কারণেই একদিন আমার এত ঐশ্বর্যের রাজ্য নদীর তলায় অভিশপ্ত হয়েছিল। আমি চেয়েছিলাম পৃথিবীর সব ধন আমার হোক, কিন্তু আমি বুঝিনি আসল ধন হলো মানুষের ভালোবাসা। তাহলে এই ধন সম্পদ কি আমাদের জন্য একটা ফাঁদ? এটা তাদের জন্যই ফাঁদ যাদের মনে লোভ আছে। যারা এই হীরা জহরতের দিকে তাকাবে, তারা চিরদিনের জন্য আমার মতো অতৃপ্ত আত্মা হয়ে এখানেই থেকে যাবে। কিন্তু তোমরা এর দিকে তাকাওনি, তোমাদের চোখ ছিল কেবল এই রত্নের দিকে। আমরা কোনো ধন সম্পদ চাই না রাজা, আমরা শুধু আমাদের গ্রামকে বাঁচাতে চাই। আমি জানি এই রত্নটি কোনো সাধারণ পাথর নয়, এটা হলো ইচ্ছা পূরণের রত্ন। এর কাছে যে যা চাইবে তাই পাবে, কিন্তু শর্ত একটাই, যা চাইবে তার বিনিময়ে তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে হবে। সবচেয়ে প্রিয় জিনিস? তার মানে? যুবক, তুমি তোমার গ্রামের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি যদি বলি তোমার ইচ্ছা পূরণের জন্য তোমাকে তোমার গ্রামে ফিরে যাওয়ার স্মৃতি ত্যাগ করতে হবে, তুমি রাজি হবে? তুমি তাদের বাঁচাবে, কিন্তু তারা কারা তা কোনোদিনও মনে করতে পারবে না।
এ কেমন পরীক্ষা? এ তো মৃত্যুর চেয়েও কঠিন। আমার গ্রাম যদি বেঁচে থাকে, আমার মানুষগুলো যদি সুখে থাকে, তাহলে আমার স্মৃতির কোনো প্রয়োজন নেই। আমি কে তা ভুলে গেলেও চলবে, কিন্তু আমার গ্রাম যেন ভালো থাকে। আমি রাজি। আর তুমি বালক, তুমি যদি ধন সম্পদ চাও, তবে তোমাকে তোমার সাহসের স্মৃতি ত্যাগ করতে হবে। তুমি ধনী হবে, কিন্তু সারা জীবন একজন ভীতু হয়ে বেঁচে থাকবে। না, আমি সম্পদ চাই না। আমি জামান ভাইয়ের মতো সাহসী হয়ে বাঁচতে চাই। আমার সম্পদের প্রয়োজন নেই। আর তুমি প্রবীণ, তুমি যদি তোমার পরিবারের কাছে শান্তিতে ফিরে যেতে চাও, তবে তোমাকে তোমার সমস্ত জ্ঞানের স্মৃতি ত্যাগ করতে হবে। তুমি একজন সাধারণ মানুষ হয়ে ফিরে যাবে, যে নদী বা কেল্লার কিছুই চেনে না। আমার জ্ঞান যদি অন্যের উপকারে না লাগে, তবে সেই জ্ঞানের কোনো মূল্য নেই। আমি আমার সঙ্গীদের ছাড়া একা ফিরে যেতে চাই না। জামানের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এমন নিঃস্বার্থ মানুষ আমি আগে দেখিনি। তোমরা তিনজনই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের কোনো কিছু ত্যাগ করতে হবে না। যুবক, তুমি এগিয়ে এসো, রত্নটি স্পর্শ করো এবং তোমার মনের ইচ্ছা প্রকাশ করো। আমি আমার জন্য কিছু চাই না। আমার গ্রামকে তার পুনর্রূপে ফিরিয়ে দিন। তার নদী জলে ভরে দিন। তার মাঠ ফসলে ভরিয়ে দিন। প্রতিটি মানুষের কষ্ট দূর করে দিন। রত্নটি দপ করে জ্বলে ওঠে, পুরো কেল্লা কাঁপতে শুরু করে। তোমাদের ইচ্ছা পূরণ হয়েছে, এবার তোমরা ফিরে যাও। এই কেল্লা আবার নদীর গভীরে মিলিয়ে যাবে, আর কোনোদিন লোভী মানুষের সামনে জেগে উঠবে না। যাও, তাড়াতাড়ি যাও। আমরা আমরা কি সত্যি ফিরে এসেছি? হ্যাঁ কামাল চাচা, ওই দেখুন ভোরের আলো ফুটছে। আর নদীর দিকে তাকান, নদী তো জলে টাইটম্বুর। শুধু নদী নয় হাতেম, ওই দেখো দূরের মাঠগুলো সবুজ সবুজে ভরে গেছে, ফসল ফলেছে। আরে, এ তো জামান, কামাল মাঝি আর হাতেম, ওরা ফিরে এসেছে। আর আমাদের নদী, আমাদের মাঠ, এ তো এক রাতের মধ্যে বদলে গেছে। এ কি করে সম্ভব? বাবা, তুই ফিরে এসেছিস। আমরা তো ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি। আমি ঠিক আছি মা, সবাই এখন ঠিক থাকবে। আমাদের কষ্ট শেষ হয়েছে। আমার ফরিদ কোথায় জামান? তোমরা তো একসাথে গিয়েছিলে, ও কোথায়? চাচা, ফরিদ আমাদের সাথে ফিরতে পারেনি। তার লোভই তার কাল হয়েছে। ওই কেল্লা তাকে চিরদিনের জন্য রেখে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিবেন চাচা। আমি ওকে বারবার বারণ করেছিলাম, ও শোনেনি। আমার ছেলেটা। যা হওয়ার তা হয়ে গেছে। দুঃখ করে আর কি হবে? এখন যারা বেঁচে আছে তাদের কথা ভাবতে হবে। জামানের নিঃস্বার্থ ত্যাগের জন্যই আজ পুরো গ্রাম নতুন জীবন পেয়েছে। আমরা কোনো ধনরত্ন নিয়ে আসিনি, কিন্তু তার চেয়েও বড় কিছু নিয়ে এসেছি। আমরা আশা নিয়ে এসেছি। এই সম্পদ আমাদের সবার। এই ফসল, এই জল, সবাই মিলে আমরা রক্ষা করব। আর কোনোদিন যেন লোভ আমাদের গ্রামকে গ্রাস করতে না পারে।